পাপড়ি, এ তো পুরো গ্রাম রে। সবেমাত্র সন্ধ্যা নেমেছে, তার মধ্যেই চারপাশে তো জনমানব দেখছি না। আসলে আমিও তো এর আগে কখনো এখানে আসিনি। তোকে বারবার বারণ করলাম, এই ধারে বকুলপুরে আসবার দরকার নেই। তা না, একেবারে বান্ধবীর বিয়েতে না এলেই নয়। আর তারপরে আবার একা আসতে চেয়েছিলি। হ্যাঁ, ভাগ্যিস তোকে একা ছাড়িনি। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু অনামিকা আমার কলেজের ভীষণ ভালো বান্ধবী ছিল। কলেজের পর 3 বছর কেটে গেলেও এখনো যোগাযোগ আছে। আর সেই তারই বিয়েতে না এসে পারা যায়, তুই বল? না, তোর সাথে কথাই পারবো না আমার মা। এবার চল তাড়াতাড়ি। আকাশের অবস্থা দেখছিস কেমন কালো করে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বাসটা যদি মাঝপথে না বিগড়াতো তাহলে বিকেলের মধ্যেই পৌঁছে যেতাম। অনামিকা বলেই দিয়েছিল, বাস থেকে নেমে যে কাউকে অনামিকা রায়ের বাড়ির কথা বললেই বলে দেবে। এখন তো এই সন্ধ্যাতে তেমন কাউকে দেখছিও না। ওই তো সামনে একটা চায়ের দোকান দেখছি, চল ওখানে গিয়ে জিজ্ঞেস করি। তাই চল, ওখান থেকে অনামিকাদের বাড়ির ঠিকানা জানতে পারবো। আচ্ছা দাদা, এখানে অনামিকাদের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? দেখলাম চায়ের দোকানদার বয়স্ক গোছের লোকটা কিছু একটা বলতে যাচ্ছে। ঠিক তখনই দোকানের পেছন থেকে দুটো ছেলে বেরিয়ে এসে বলল, এখানে নতুন মনে হচ্ছে দাদা। আসলে আমি আর আমার বোন অনামিকা রায়ের বাড়িতে যাব। আজকে অনামিকার বিয়ে না, এই আমার বোন অনামিকার বান্ধবী হয়। অনামিকাদের বাড়ি? তা তো আমরা ভালোভাবেই চিনি, চলুন না আমরা পৌঁছে দিয়ে আসছি। ঠিক এমন সময় চায়ের দোকানদার বয়স্ক লোকটি বলে ওঠে, তোমাদের আবার নিয়ে যাওয়ার কি আছে? এই পথে মিনিট কুড়ি সোজা হাঁটলেই অনামিকাদের বাড়ি। সন্ধ্যা 7টা অবধি এই বাসস্ট্যান্ডে রিক্সা থাকে। তারপরে আর গ্রামের লোকেরা তেমন যাতায়াত করে না, তাই রিক্সাও থাকে না। যাও বাবা, এই রাস্তা দিয়ে তোমরা সোজা চলে যাও, 20 মিনিট পরেই অনামিকাদের বাড়ি পেয়ে যাবে। আচ্ছা, এই রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে না, আর সন্ধ্যা 7টা অবধি বাসস্ট্যান্ডে রিক্সা থাকে। আচ্ছা, তাহলে বিয়েবাড়িতে যে লোকজনগুলো যাচ্ছে তারা কোথা দিয়ে যাচ্ছে? আসলে আপনারা বকুলপুরের পিছনের রাস্তা দিয়ে এসেছেন। বকুলপুর বাজারের পথ দিয়েই রাতের দিকে সবাই যাতায়াত করে। সেদিক দিয়েই বিয়ের বাড়িতে নিমন্ত্রিত অতিথিরা ও বরযাত্রী লোকজন যাচ্ছে। সেই রাস্তা দিয়েই বিয়ে বাড়িতে লোকজন যাচ্ছে হয়তো। এই বুড়ো, তুমিও তো বক বক করছো কেন? আমরা যদি মানুষের পাশে থেকে সাহায্য করতে চাই, তোমার শরীরে জ্বালা হচ্ছে কেন? চায়ের দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি চলে যাও, না হলে আমাদের জনদরদি নেতা অজিতদাকে বলে না তোমার চায়ের দোকান থেকে উড়িয়ে দেবো। হ্যাঁ, আহা থাক না, বয়স্ক মানুষ কি বলতে কি বলেছে। আপনারা যদি পথ দেখিয়ে অনামিকাদের বাড়িতে নিয়ে যান তাহলে তো খুব ভালোই হয়। নিয়ে যাব মানে? এসব কি বলছেন? অবশ্যই নিয়ে যাব। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। শর্টকাট পথ দিয়ে 10 মিনিটের মধ্যে অনামিকাদের বাড়ির গেটে পৌঁছে দেব। এমন সময় পাপড়ি আমার হাত ধরে টান দিয়ে বলল, ওদের সাথে যাওয়াটা কি ঠিক হবে? ওই চায়ের দোকানের জেঠু তো বলল মিনিট 20 সোজা হাঁটলেই অনামিকাদের বাড়ি। কেন, ওদের সাথে গেলে সমস্যা কোথায়? বলছে তো শর্টকাট পথ দিয়ে 10 মিনিটের মধ্যে নিয়ে যাবে। ছেলে দুটো চাউনি আমার একদম ভালো লাগছে না, কেমন অসভ্যের মতো তাকিয়ে আছে দেখ। আর একটা বয়স্ক মানুষের সাথে কেমনভাবে কথা বলতে হয় সেটা এখনো জানে না ওরা। ওরা কি সাহায্য করবে বলতো? আরে ও কিছু না, 10 মিনিটের তো ব্যাপার, তারপরে আর ওদের দিয়ে আমাদের কি দরকার? ও দাদা, ওই কোণে দাঁড়িয়ে অত কি কথা বলছেন? এবার চলুন, নইলে বিয়ে বাড়িতে বিরিয়ানি যে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। এই চল, তাড়াতাড়ি চল। এই বুড়ো, হা করে আমাদের দিকে না তাকিয়ে দোকানটা বন্ধ করে বাড়িতে যা। ঠাকুমা না হলে আবার কাঁদবে, বুঝলি? দোকানদার বয়স্ক লোকটা আমাদের দিকেই একভাবে তাকিয়ে থাকলো, যেন একটা বিশেষ কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। যাই হোক, আমি আর আমার বোন ছেলে দুটোর সঙ্গে অনামিকাদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। তো আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। উনি আপনার বোন বুঝি? ম্যাডাম, তা আপনার নামটা কি? পাপড়ি। পাপড়ি? বাহ, যেমন আপনার নাম তেমন আপনি, দুটোই সুন্দর। অত কথা না বলে তাড়াতাড়ি নিয়ে চলুন তো। হ্যাঁ, এ আমার বোন পাপড়ি। আহ, এইভাবে কেউ বলে? ও কোনো ব্যাপার না। ওই যে শ্মশানের পাশ দিয়ে একদম কম সময় নিয়ে চলে যাব। শ্মশানের পাশ দিয়ে
এই রাতের বেলা? কেন ভয় করছে? আমরা আছি তো। কিছু সময়ের মধ্যেই আমরা একটা সরু পথে এসে দাঁড়িয়ে পড়লাম। পাশেই দেখা যাচ্ছে শ্মশান। চারিপাশের পরিবেশটা বেশ গা ছমছমে। একটু দূরেই দেখা যাচ্ছে মরা পোড়ানোর পোড়া কালো কাঠ, ভাঙা হাড়ি আর একটা চিতা, যেখান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। হয়তো আজকেই শ্মশানে লাশ পোড়ানো হয়েছে একটু আগেই। ভেসে আসছে শেয়ালের আওয়াজ। তারাও আশেপাশেই কোথাও আছে। লাশের অবশিষ্ট কিছু আছে কিনা তাই হয়তো খুঁজছে নিজেদের ক্ষুধা নিবারণের জন্য। এই যে দাদা, আপনি এবার এখান থেকে কেটে পড়ুন তো। আমার আর আমার বন্ধুটির আপনার বোন পাপড়ির সাথে কিছু প্রাইভেট কথা আছে। মানে এইসব কি যাতা বলছেন? না না, কোনো যাতা কথা বলছি না। চুপচাপ এখান থেকে কেটে পড়, আবার সকালের দিকে আসিস, বুঝলি? মানে এসব কি যাতা বলছেন? অসভ্য ছেলে কোথাকার! দাদা দাদা, আমি তোমাকে আগেই বলেছিলাম এরা একদম ভালো নয়। একদম ঠিক বলেছো মামুনি। ও সরি পাপড়ি, আমরা না ভালো ছেলে নয়। এই এই ছাড় আমার বোনকে, ছাড়। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। এ মনে হচ্ছে এভাবে শুনবে না, একে অন্যভাবে বোঝাতে হবে। আহ আহ ছেড়ে দাও, ছেড়ে দাও আমার দাদাকে, ছেড়ে দাও, মেরো না ওকে, ছেড়ে দাও। তোর দাদাকে বলেছিলাম এখান থেকে চলে যেতে, গেল না যখন, এবার পৃথিবী থেকেই সরিয়ে দেব। চল। এমন সময় দেখলাম একটা রিক্সা অন্ধকারের বুক চিরে এই দিকে এগিয়ে আসছে। এ কি, তোমরা ওনাকে এভাবে মারছো কেন? এ কে বে তুই? এখানে রিক্সা নিয়ে কি করতে এসেছিস? শ্মশান থেকে ভূতেদের তোর রিক্সায় নিয়ে যেতে? তা অনেকটা ঠিকই বলেছ। মস্করা করছিস নাকি? হ্যাঁ, আমাদের সাথে আগে রিক্সাওয়ালাটার বন্দোবস্ত করতে হবে, তারপর এদেরকে দেখছি, বুঝলি? ছেলে দুটো আমাকে ফেলে রিক্সা চালককে টানতে টানতে অন্ধকারের মধ্যে নিয়ে গেল। রিক্সা চালকটিরও যেন কোনো হেলদোল নেই, হাসি মুখে ওদের সাথে চলে গেল। ঠিক এমন সময় অন্ধকারের ভেতর থেকে একটা করুণ চিৎকার ভেসে এলো। আর এমন করবো না। কয়েক মুহূর্ত পরেই রিক্সা চালকটি অন্ধকারের ভেতর থেকে হাসি মুখে বেরিয়ে এলো। কই চলুন, অনামিকাদের বাড়িতে যাবেন না? বান্ধবীর বিয়ে দেখবেন না? হ্যাঁ, আর ওই ছেলে দুটো? ওদের কথা ছাড়ুন, ওদের যেখানে থাকবার সেখানেই আছে। তুমি মা বিপদে পড়েছিলে, আর আমি না এসে পারি? তুমি তো আমার মেয়েরই মতন, বলো। নাও চলো, তোমরা আর দেরি করো না। এই জায়গাটা খুব একটা ভালো নয়, তা তো বুঝতেই পারছো। আমি আর বোন রিক্সাতে উঠে পড়লাম। মিনিট পাঁচেকের মধ্যেই আলোর রোশনাইতে ভরা বিয়েবাড়ির সামনে চলে এলাম আমরা। আপনি যে আজকে আমার আর আমার বোনের কত বড় উপকার করলেন তা আপনি জানেন না। আপনার ঋণ এই জন্মে শোধ করতে পারবো না। পাপড়ি এগিয়ে গিয়ে লোকটার পায়ে হাত দিয়ে প্রণাম করল। ছি মা, এ কি করছো? একটা রিক্সা চালকের পায়ে কেউ হাত দেয় নাকি? হ্যাঁ, আপনি আমার কাছে ঈশ্বর, আর ঈশ্বরের পায়ে হাত দেওয়া যে অনেক ভাগ্যের ব্যাপার। রিক্সা চালকটি পাপড়ির মাথাতে হাত দিয়ে আশীর্বাদ করল। আপনার ভাড়াটা কত? না না, ভাড়া দিতে হবে না। ধরো না, তোমরা আমার মেয়ের বিয়েতেই এসেছো, আর অতিথির কাছ থেকে কি কেউ ভাড়া নেয়? নেওয়া যায়, কি বলো? এরপর দেখলাম লোকটা অবাক হয়ে বিয়েবাড়ির দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ খেলে গেল হঠাৎ। তার কারণটা আমি কিছুতেই বুঝলাম না। তারপরেই লোকটা তার রিক্সা নিয়ে দূরের অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আমি আর পাপড়ি বিয়ে বাড়িতে ঢুকলাম। বিয়ের বেশে থাকা অনামিকার ঘরে গিয়ে আমি আর পাপড়ি দাঁড়ালাম। এই তোমাদের আসার টাইম হলো? পাপি, জানিস কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি? ফোন করছি, সেটাও নট রিচেবল বলছে। ভাবলাম হয়তো আমাকে ভুলেই গেছিস তোরা। না রে অনামিকা, আজকে যে কত বড় বিপদের হাত থেকে বাঁচলাম। কেন রে, কি হয়েছে? পাপড়ি সমস্ত ঘটনা বলতে যাচ্ছে।
এমন সময় দেওয়ালে টাঙানো একটা মালা পরানো ছবি দেখে আমার চোখ আটকে গেল। ইনিই তো সেই রিক্সাওয়ালা যে আমাদের বাঁচিয়ে এই বাড়িতে দিয়ে গেল। এটা কার ছবি? ওটা আমার বাবার ছবি। আজকে আমার বিয়ে, সবাই আছে দেখ, কেবল ওই মানুষটাই নেই। এই এই মানুষটাই তো। আজ থেকে 10 বছর আগে একটি মেয়েকে কিছু গুন্ডার হাত থেকে বাঁচাতে গিয়ে বাবা খুন হয়। আমি আর পাপড়ি দুজনেই যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলবো, ভাষা খুঁজে পেলাম না। নিজের মেয়ের বিয়ের রাতে এসে আবার একটা মেয়েকে কিছু মানুষরূপী শয়তানের হাত থেকে রক্ষা করে গেল লোকটা। এমন মানুষ যে কোনোদিন মরে না, মরতে পারে না। এই পৃথিবীতে যেমন মানুষরূপে শয়তান আছে, তেমনি ঈশ্বর রূপে মানুষও আছে, হয়তো আমাদের চারপাশেই। আমরা কজনই বা তাদের খবর রাখি।